সব সংস্থা, যে সমস্ত প্রতিষ্ঠান এগিয়ে থাকে, তার মধ্যে শেলী ভাইয়ের এই ফোরাম বহু কাল থেকে, বহু দিন থেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা কিন্তু শুধু সঙ্গীত নিয়ে পড়ে আছেন তাও নয়, তারা কিন্তু অনেক বিশাল বিশাল কাজ করেছেন। কখনো ইউনিভার্সিটির সঙ্গে, কখনো লেখালেখির মাধ্যমে বই, এবং কখনো বিদেশি মানে আন্তর্জাতিক মানের ডকুমেন্টারি ফিল্মের ব্যাপারে। আজ অব্দি যত ধরনের কাজ, আমি বলবো এই যে আন্তর্জাতিক কথাটি এই কারণেই প্রযোজ্য, এই জন্যই সার্থক যে তিনি এই ধরনের কাজের সঙ্গে সারা জীবন জড়িয়ে আছেন। তার সঙ্গে এই ধরনের গুণী আজকে যারা বসে আছেন তাদের মতন এই কাল পর্যন্ত যতজন ছিলেন চেষ্টা করেছেন সকলকে একসঙ্গে বেঁধে রাখতে, আর গুণী শিল্পীদেরকেও সাথে রাখতে। সব সময় আমি দেশে থাকি বা বিদেশেই থাকি, যোগাযোগ রেগুলার রেখেছেন। আমি যখন ভাবছি না আমাকে নিয়ে কেউ ঢাকায় বসে ভাববে, তখনও আমি দেখেছি আমাদের শেলী ভাই কিন্তু ঠিক আপনি রেডি থাকবেন এতটা সময়, একটা মিটিং, জুম মিটিং আপনি জয়েন করবেন। আমি আছি কানাডায়, সেটা দেখা গেল ভোর 5টায় হয়ে গেল আমার, তবুও আমি কিন্তু এগুলোকে খুব বেশি মান দিতাম। যেখানে আমাকে নিয়ে একবার হলেও ভেবেছেন আমার তো এটা কষ্ট নয়, আমি কিন্তু সেভাবেই রেডি হয়ে যেতাম। বিষয়টা এরকম, আসলে একে অপরকে আমরা সম্মান যদি দিই, হোক সে ছোট, হোক সেই স্নেহভাজন, তবুও তার তো একটা গুণ আছে, যে গুণে আজকে এত দূর আসতে পেরেছে। এই যে সম্মান বোধ, এটা কিন্তু ছোটদের জন্যও দরকার, বড়দের জন্য তো অবশ্যই রয়েছে। তো আমরা যখন আজকে যেমন উপস্থিত, এই যে নতুন প্রজন্মের এই ছেলে মেয়েরা আছে এখানে, আমি প্রায়শই কথাটা বলে থাকি, নতুন প্রজন্ম নজরুলকে যখন দেখেছি তারুণ্যের কবি, একটা বুড়ো ছবির পাশে কাজী নজরুল ইসলামের একদম বার্ধক্যের ছবি দিয়ে পাশে লেখা আছে তারুণ্যের কবি। আমি বুঝতে পারতাম না তখন যে এইটা কি ধরনের কথা। সমস্ত জায়গায় একজন বয়োজ্যেষ্ঠ কবি লিখছে তারুণ্যের কবি, তখন তো আমার বয়স কম। অনেক পর একবার লন্ডনে গিয়ে সেখানে যখন দেখেছি নজরুল চর্চা হচ্ছে ভীষণভাবে, এবং কাউন্সিলরদের অফিসে নজরুলের বিশাল বিশাল ছবি, বুকটা গর্বে ভরে উঠল। কিন্তু সাথে সাথে একটা প্রশ্ন জাগলো, নজরুলের এইরকম মানে একেবারে বার্ধক্যের ছবিটা দেওয়া, ওখানে লেখা আছে তারুণ্যের কবি। তা আমি ওখানে বসে, এটা আমার মনে যা কিছু এসেছে, আমি সাথে সাথে ওনাদেরকে বললাম, আচ্ছা আপনাদের কাছে কি কোনো যৌবনের ছবি নাই? যে তরুণ কবি তার কি কোনো ছবি নাই? কেন সব সময় এরকম একটা বুড়ো ছবি দিতে হবে নজরুলের? উনি যখন বুদ্ধি নিয়ে কাজ করেছেন তখন তো তার এই চেহারাটা ছিল না, তাহলে আপনারা ওই চেহারাটা দেবেন যার সঙ্গে এটা মিল হবে। খুব ভালোভাবে এটাকে গৃহীত করলো, তারা গ্রহণ করলো, এবং তারপরে আমি শুনলাম যে ওটাকে বদলে নজরুলের তারুণ্যের ছবি দিলেন। তো এগুলো ছোট ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে আমাদের নিজেদেরও ভাবতে হবে যে বাংলাদেশের একজন জাতীয় কবির ছবিটাও যে মানুষ খুব ভালো করে দেখে, তাই নাকি? বিদেশিরা এসে দেখে, তাই নাকি? ইনি আপনাদের জাতীয় কবি। তো নিশ্চয়ই তখন আমাদেরও সেই রকম লাগে, ওই রকম একটা জলজ্জান্ত নতুন প্রজন্মের চেহারা কবির। তাই তারুণ্যের কবি যদি হবেন তাহলে তরুণদেরকে নিয়েই চলতে হবে। সুধীর দাস যখন আমাদের শেখান তখনও এই কথাটাই বলতেন, তোমরা কি জানো না সংগঠন কাকে বলে? সংগঠন হচ্ছে শুধু প্রথম লাইনে প্রথম সারিতে ফার্স্ট হওয়া মানুষ নয়,
সেখানে চলতে হবে তোমাদের সকলকে নিয়ে। যারা তোমার ক্লাসের পরীক্ষা শেষ নাম্বারটা পেয়েছে, সেও কিন্তু চেষ্টা করে এতটুকু হয়েছে, তার মানে এই না সে নগণ্য। তোমাদের চলতে হবে সবাইকে নিয়ে। আরেক শিক্ষা পেলাম, এইভাবে করে এগিয়ে গেলাম। আস্তে আস্তে দেখলাম ফিরোজা বেগম কোন একটি জেলায়, আমি তখন, কারণ আমার হাজবেন্ড তখন ডিসি, ওই জন্য আমি ফার্স্ট লেডি, সুবিধা হয়েছিল 3 দিন ব্যাপী নজরুল চর্চা প্রোগ্রাম করার জন্য অনুষ্ঠানে। আমার হাজবেন্ড ফোন করে বললেন, তুমি সার্থক তখনই হবে যদি ফিরোজা বেগমকে আনতে পারো এই অনুষ্ঠানে। তা বললাম যে এই একটা জিনিসই আমি তোমার কোনো দিনও পারবো না, আমি মাত্র, কারণ আমি নিজের চোখে দেখেছি উনি আমার সঙ্গে ফ্লাই করেছেন, নিউ ইয়র্কে পৌঁছেছেন, প্রোগ্রাম আমাদের লস এঞ্জেলেসে, উনি যান নাই, এতগুলি পয়সা খরচ করে টিকিট দিয়ে নিয়ে গেল, কিন্তু উনি লস এঞ্জেলেস গেলেন না রাত করে, এবং উনি ওখান থেকেই ফেরত এলেন না বাংলাদেশে। তো আমি ঠিক বুঝে উঠলাম না যে কেন এটা বললেন। পরে জানলাম উনি বলছেন, আমাকে নজরুলের শিল্পী হিসেবে তোমরা এত ভালোবেসে এত সম্মান দিয়ে নিয়ে এসছো, তো সেটা নিউ ইয়র্কে না এনে ওখানে তো ডিরেক্ট নিতে পারতে, যদি বা নিউ ইয়র্কে এনেছো এখান থেকে তো নিয়ে যেতে হবে আমাকে এসে। তখনও আমার মনে হতো আচ্ছা একটু বেশি না, এসে আবার একজন নিয়ে যাবে, তারও তো পয়সা লাগে। অনেকদিন পর আমার কিন্তু ততটুকু জানা ছিল যে খুব নখরা করে। তারপর যখন আমার হাজবেন্ড বলছেন ওনাকে নিয়ে আসতে পারো, অসম্ভব, এই একটা মানুষকে আমি রিকোয়েস্ট করবো না। আমি অনেক কথা শুনেছি ওনার বিরুদ্ধে, উনি দরজায় লোককে দাঁড় করিয়ে রাখেন, ঢুকতে দেন না প্রায় ঘন্টাখানে, নক করতে করতে মানুষ ফেরত চলে যায়, তারপরে উনি কোথাও কথা দিলে যান না, এমনকি উনি এত বড় বড় তাকে ক্রেস্ট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব থাকে, সেগুলো উনি নিতে চান না সরকারিরা। তো এইসব, এই ধরনের একটা মানুষকে আমি তো কিছুই না, তুচ্ছ, তুমি বলেই দেখো। আমি একটু সাহস নিয়ে উনিকে ফোন করলাম, দেখলাম তার মধ্যে একটা প্রচন্ড মাতৃতুল্য বিষয় ছিল যেটা আগে বুঝিনি। আমি জান্নাতারা আজকের এই দিনের তাৎপর্যকে ছাড়িয়ে একটু অন্যদিকে গেছি, আমি এই দিনের তাৎপর্য নিয়ে আবার ফিরে আসবো, কেননা এই যিনি এখানে যাকে নিয়ে আমাদের স্মরণ সভা এবং দোয়া মাহফিল, তার সম্পর্কে বলতে পারার কতটুকু যোগ্যতা আমার আছে আমি জানি না, চেষ্টা করবো। তার আগে একটুকু বলছি, ফিরোজা আপা কিন্তু আপাকে ফোন করা হলে বোঝা গেল যে আমার আর জান্নাতার স্থানই আলাদা আছে ওনার কাছে, এতটাই উনি ভালোবাসেন আমাদেরকে। তখন শুধু এই কথা বলে যে কলকাতায় নামলেই ফেরদৌসা জান্নাতার আসবে না, এবার এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ হয়ে যেতাম। তার মানে ওনার কাছে একটা আলাদা জায়গা ছিল। তখনই আমি সুযোগটা নিলাম, বললাম যে আপনাকে তো মানুষ নাকি, আমি শুনে বলেছি, মানুষ নাকি আপনার দুয়ারে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে তারপরে ফেরত হয়ে যায়, এই একটা কমপ্লেন আমি শুনেছি। আর একটা শুনেছি আপনি কাউকে ওইভাবে বলেন না যে ইনি আপনার যোগ্য ছাত্রী বা ছাত্র, আপনি কাউকেই প্রশংসা করেন না। এটার কারণ কি একটু শুনতে চাই। না ওরা তো আসলে এই করে না, প্র্যাকটিস করে না, সবকিছুই করে না, না বলবো তারপরেও তো আপনার একজন যোগ্য ছাত্র ছাত্রী থাকবে যারা পরবর্তী জীবনে আপনি যখন থাকবেন না তারা বলবে কেন তাদের রেখে যাননি। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আমি বয়সের বা যোগ্যতায় কত কত ছোট কত জুনিয়র, আমি আপনাকে একটা কঠিন প্রশ্ন করব, কেউ যদি আপনাকে সম্মান দিতে চায় সেটাকে, বা মনে করেন আমাকে দিতে চায়, আমি কি করব? বলো তুমি অবশ্যই সম্মান দিলে সম্মান নেবে, ঠিক সেই প্রশ্নে আসি, আমি আপনাকে সম্মান দিতে চাই, আপনি কি নেবেন? বলে আরে মেয়ে তুমি এত কথা বলা আমি তো বুঝিনি, এত পেঁচিয়ে বলতে জানো, কি বলতে চাও? আমি বললাম যে একজন ভদ্রলোক আছেন যিনি আজীবন আমার পাশে শুয়ে থাকেন, ফেরদৌসার গান শোনেন না, কিন্তু উনি কিন্তু ঠিক ফিরোজা বেগম কোথায় কোন গানটি ভালো লেগেছিল, কি কোন জায়গাটা ভালো লেগেছিল উনি সুর দিয়ে গাইতে চায়, যেটা বেসুরো হয়, আমার কানের পাশে বেসুরা গলায় ওই গানটা গায়।
বুঝলেন, আমি এটার উত্তর চাই। উনি যখন আপনাকেই চাইছে, সেই দেশের সকলে চাইছে, আপনি কি সেখানে একবার দেখা দেওয়া উচিত না? তুমি আসলে কিছু মানে ও বুঝতে পারছে যে এবারে আমি সরাসরি প্রস্তাবে যাই। আপনি জানেন বাংলাদেশ কত দুর্বল, আমাদের ভিতরে কোনো প্লেনের যাতায়াত নাই, এমন জায়গা বলে এত পেঁচাচ্ছ কেন, কি চাও? আমি বললাম যে বগুড়া শহরে একটা বিশাল আয়োজন হচ্ছে, সেটা 3 দিন ব্যাপী, সেটা ওপেনিং আপনাকে করতে হবে, ডিরেক্ট একদম আপনাকে করতে হবে। যেখানে প্লেন নেই আমি দিতে পারলাম না প্লেন, তবে কোন গাড়ি চান সেই গাড়িটা দিতে পারবে। সাজানো থাকবে 17-18 রকম গাড়ি, কোনটা আপনি চাইলেন সেইটা বললেন। আর আপনি কোন অফিসারকে চান সঙ্গে যেতে হবে, আর আপনি কাকে চান, কি খেতে চান যাওয়ার সময়, কি খেতে চান আসার সময়। বললো না আমি কিন্তু গান গাই না। আমি চট করে বললাম আরে আপনাকে তো আমি গান গাওয়ার কোনো অনুরোধ করিনি, আপনি কোথা থেকে গান পেলেন? আসলে গানের শিল্পীর নার্ভ এমন, গান না গাইতে বললে কষ্ট পায়, তাই না? গান যদি গাইতে না বলা হবে সে কষ্ট পায়। আমি বললাম যে আপনাকে তো আমি গান গাইতে একবার বলিনি, তা আপনি কোথা থেকে পেলেন গান গাওয়ার কথা? তবে কেউ যদি আপনাকে মোটিভেটেড করে ফেলে এবং বলে ফেলে গান গাইবার কথা, আমি সেটা জানি না, কারণ দায়িত্ব আমি নিতে পারবো না। আর আপনি যদি তখন গেয়ে ফেলেন বুঝে দেখবেন আমি কিন্তু বলিনি। তো তোমার সাথে তো কথা বলে খোলানো যাবে না, তো তুমি কি করতে চাও? আমরা অমুক তারিখে অমুক সময়ে সকালবেলা আমার সাথে আপনি যাবেন, মানে আপনার সাথে আমি যাব। কোনটাকে আপনার ভালো লাগবে জানি না, কারণ আমাকে আরো আগে যাওয়া উচিত, ওই দেশে আমি ওটাকে ওপেনিং করব। তো আপনি তো বলছেন ফার্স্ট লেডি, তো আমার তো আগে যেতে হবে, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না, আপনাকে বিশ্বাস নেই, আমি আপনাকে নিয়ে তবে যাব। আর মেয়েটা কি আশ্চর্য, ঠিক ওই মুহূর্তে আমি ওনার বাসায়, ওই মুহূর্তে ওনার ভাইয়ের মেয়ে ঢুকলো যে ডাক্তার। আমি বললাম এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকেও পাঠিয়েছে, কারণ আমি আপনাকে একলা নিয়ে যাবো আর আপনার কিছু একটা হবে, ফেরদৌসা সপ্তাহ শেষে যাবে, আমি ডাক্তারকে সঙ্গে চাই। তুমি এতটা, তারপরে ঠিকই সব হয়ে গেল, ওই মেয়েও রাজি হলো। ও একটা কথা কিন্তু বলে নিচ্ছি, তুমি তো বুঝোনি এখনো, আমি গেলে কোথাও নামবো না, কোথাও দাঁড়াবো না, স্ট্রেইট আমাকে স্টেজে তুলবে। রাস্তার অবস্থা যায় না, তবে আপনি চেয়েছেন স্টেজে উঠতে, আপনাকে স্ট্রেইট স্টেজে তুলবো। আর বললো স্টেজের কথাবার্তা শেষ, স্ট্রেইট গাড়িতে তুলবে, যে গাড়িতে আমাকে ঢাকায় এনে বাসায় নামাবে। ঠিক আছে, এটা আমি রাজি আছি, একেবারে আপনি যা বলছেন তাই। আর যদি কোনো কারণে আপনি নিজে দেরি করেন, আমি কিন্তু দায়িত্ব জানি না। তো বলছে কি কারণে আমি দেরি করবো? আচ্ছা যাই হোক, ঠিক আছে চলো। উনি গেলেন, গাড়িতে একদম সব রকম খাবার সাজানো আছে। বলছে আমি বুঝি না, তোমার সব রেডি করেছো? আমি বললাম যে কোনো কারণে অসুস্থ হওয়া যাবে না, যেতে হবে আমার সাথে। একই সঙ্গে আরো একজন খুব গুণী নামি দামি, এখন আর বলবো না ওনার নামটা, কারণ এখন শরীর ভালো নেই, গুণী শিল্পী, খুব নামী শিল্পী। তখন অনেকে জানেন না উনি গাইতে পারছেন না আসলে। তো আমি ওনাকে বললাম আপনাকে যেতে হবে, আমাদের সঙ্গে অমুক যাবে। আমি একদম খোলাসা করে বললাম যে কোনো ফাঁক নেই আমার কথায়। এখন আপনি বলেন আমার সঙ্গে এবং ওই খালা কি বলতো, খালার সাথে একসাথে এক গাড়িতে যাবেন? না না না, আমি এগুলো তো করি না, আমি এরকম করে যাই না। কার সঙ্গে যাবেন? অফিসার চাই। কোন অফিসার? এনডিসি। এনডিসি ভীষণ কঠিন দায়িত্বে থাকে না, এনডিসি কে পাঠাতে হবে পুরো চাকরিটাকে, তার ওই দিনটা চাকরি করবে না, এটা খুবই অন্যায় কথা। তারপরে আমি আমার সাহেবকে বললাম যে কোনো পদ্ধতিতে তুমি ওনাকেই পাঠিয়ে, যেহেতু বলছো আমাকে এই করতে হবে সেই করতে হবে, আপনার কয়টা গান গাইবেন, এত টাকা দিতে হবে, এটা বলার সাথে সাথে আচ্ছা আপনি কয়টা গান গাইবেন? আমি তো আপনাকে গানের কথা বলি, আচ্ছা আপনি কয়টা গান গাইতে চান? না আমি 10টা 12টা। আমার সঙ্গে উঠে পড়লেন এবং চলে গেলেন।
সেই শিল্পী গেলেন না, ওনার দুয়ারে দাঁড়িয়ে থাকলো ঘন্টা ধুয়ে এনডিসি সাহেব, এবং উনি আমাকে ফোন করে বললেন, আমি এইরকম একটা অবস্থায় গাড়ি ওইটাই নিয়ে এসছি, আমি দাঁড়িয়ে আছি, তখন দরজা খুলে না। যাই হোক, এই বিষয়টি এরকম যে অবশেষে উনি খুব অনুশোচনা পেয়েছেন। উনি দরজা না খুলে যখন উনি এই ভদ্রলোক চলে গেলেন, এরা অফিসার মানুষ, এত অপমানিত হয়ে ফোনটা অফ করে দিয়েছে। এবার সে আমাকে ফোন দিচ্ছে যে আমাকে দিতে বললাম, 4 ঘন্টা লেগেছে, আপনি লোক তো চলে গেছে, আমি তো তাকে আর ফোন করে পাচ্ছিও না, আপনি একটা বাসে উঠে চলে আসেন, তারপরেও আপনি আপনার সম্মানটুকু নিয়ে যান, এখানে আপনাকে সম্মানিত করার জন্য। যাই হোক, আমরা সেবার মুকুট করেছিলাম, সোনার মুকুট ফিরোজা আপাকে পরিয়েছি। পড়ানোর সময় আমি যে কথাটি বলতে আসলে এত লম্বা করলাম, পড়ানোর সময় ওনার কানে কানে জিজ্ঞেস করলাম, আপা এখানে তো দেশের সর্বোচ্চ, সর্বোচ্চ বলতে যা বোঝায় সর্বোচ্চ কেউ বসে আছে, তিনি আপনাকে মুকুট করবেন। বললো, তুমি জানো আমি কেন মুকুট বা কোনো প্রাইজ, কোনো কিছু সরকারি কোনো অফার আমি না নিয়ে ফেরত চলে এসেছি, জানো না তুমি? এবার আমি ভয় পেলাম, তো তাহলে আমরা তো একটা সোনার মুকুট করেছি, কে আপনাকে পরিয়ে দেবে? বলে, শোনো, কানের কাছে এসে বলল, তোমাকে আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে যাই, সারা পৃথিবীতে এই সরকারি অফিসাররা বা রাজনীতিবিদরা ক্ষণে ক্ষণে আসে আর যায়, শিল্পীরা বারে বারে যায় আর আসে না। তুমি কয়টা রাষ্ট্রপতির নাম জানো বলো তো? একজন আব্দুল আলীমকে সবাই চেনে। এই জন্য মনে রেখো, ওই মুকুট আমি কোনো বড় মাত্রার লোককে দিয়ে চাই না, তার চেয়ে বড় থাকতে আমি কেন নেব? কে আছে তার চেয়ে বড়? তুমি শিল্পী সবার চেয়ে বড়। আমি সেদিন শিখলাম এটা, এবং ওনাকে মাথায় মুকুটটা, আমি খুবই লজ্জিত হচ্ছিলাম, এতটুকু মানুষ আমাকে। আমার হাজবেন্ডকেও জিজ্ঞেস করলাম, এটা কি ঠিক হবে আমার পড়া? মানে না, উনি ডিরেক্ট বলছেন তোমার কাছে। সেই ফিরোজা আপাও ঢাকায় ফিরে এসে অনেকের চাপে পড়েছিলেন, দেখলেন কত দুষ্টু চালাক ফেরদৌসারা, ওই মাথায় মুকুটটা নিজে পড়ালো, বলে আরে তোমরা জানোই না, ও পড়াতেই চাইনি, আমি জোর করে করেছি। আচ্ছা, এই যে সব গল্প, এই পুরো বিষয়টি এরকম, একে অপরকে সম্মান জানানোতে কখনো পিছপা হই না আমরা। এগুলো শিক্ষা আমাদের নতুনদের জন্য। আমরা ছোটদেরকে সম্মান জানাবো, তাতেও কোনো ছোট হওয়া যায় না। মনে রাখতে হবে, আসলে শিল্পীদের প্রতি এই ভালোবাসা, শ্রদ্ধা আজীবন আমরণ থাকবে। আর সেই সাথে এই ধরনের একজন গুণী মানুষ, যিনি, যার পর নাই, তার সম্মান আমরা কত ভাবে দিতে পারি, তার সবগুলো পথ আমরা যারা জানতে পারি। আমাদেরও অনেক বেশি কাছের নন উনি, কিন্তু যখনই শুনেছি নজরুল প্রেমিক, তখনই একসাথে বলে ফেললাম, আমরা সবাই আসলে নজরুল প্রেমিক, একই পরিবার। ঠিক সেরকম উনি এত বড় গুণী, কিন্তু নজরুল প্রেমিক, এর থেকে বড় কি হতে পারে? আজকে নজরুল প্রেমিক সেলিম ভাই, আজকে এখানে গুণীজন সকলেই এক কথায় বলবে, খালি হয়তো বলেই গেলেন, নজরুল, শুধু নজরুলকেই আমরা ভালোবাসি, এবং সেই ক্ষেত্রে একাত্ম ফিল করি। আজকে আমরা বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ সাহেবের এই মৃত্যুর স্মরণ সভায় একত্রিত হয়েছি। এই আয়োজনটি যারা করেছেন, সত্যি তাদের সাধুবাদ জানাই। এইরকম করেই যেন আমরা একে অপরকে স্মরণ করি। যেদিন আমিও থাকবো না, সেই দিন আমিও হয়তোবা এই আশা নিয়ে চলে যাব, আমাকে কেউ মনে রাখুক। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, শুভেচ্ছা।